প্রবাস মানেই কষ্ট, সোজা কথা। হঠাৎ করে আপনার প্রবাসে আসার সিদ্ধান্তটা কেন নিতে হলো, বা একজন মানুষ ঘুমাইতে গেলেও কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুমাইতে হয়। দেশে যাওয়ার পরে আপনার পরিকল্পনা কি? আপনি তো সেক্ষেত্রে কাতার এটা খুবই গুড একটা কান্ট্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতা, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি প্রবাসী দৃষ্টিকোণে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব প্রবাস নিয়ে, অর্থাৎ একজন প্রবাসী দেশ থেকে প্রবাসে আসার পরে তার জীবন সংগ্রাম এবং তার যুদ্ধ নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমাদের অতিথি হিসেবে আছেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তা মুফতি আতাউল্লাহ মিয়াজি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। জি হজরত, আমরা জানি যে আপনি আমাদের দেশের সর্বোচ্চ মাদ্রাসা লাইনে যে সর্বোচ্চ পড়াশোনা যেটা এফতা আপনি সম্পূর্ণ করছেন, এবং আমরা এটাও জানি যে এফতা সম্পূর্ণ করার পরে আপনি দীর্ঘদিন যাবৎ মাদ্রাসায় খেদমত করছেন এবং খেদমতে নিয়োজিত ছিলেন। হঠাৎ করে আপনার প্রবাসে আসার সিদ্ধান্তটা কেন নিতে হলো, বা কেন আপনি হঠাৎ করে প্রবাসে চলে আসলেন, যদি আমরা সংক্ষিপ্তভাবে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী দৃষ্টিকোণকে আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুবই সুন্দর একটি প্রশ্ন করছেন। আসলে প্রথমে বলতে চাই যে যারা পড়ালেখা করে প্রবাসে আসে এদেরকে আমরা অনেকেই এটাকে আমরা দৃষ্টিকটুভাবে দেখি। আমরা যারা মাদ্রাসায় পড়ি বা পড়াই, আমাদের একটাই মাকসাদ থাকে যে মাদ্রাসায় পড়াতে হবে, মাদ্রাসা পড়াইতে হবে, মসজিদে ইমামতি করতে হবে, এমন একটা মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কালচার পরিণত হয়ে গেছে বলতে গেলে। কিন্তু দেখা যাচ্ছে এই দুইটা জায়গায় যারা খেদমত করতেছে তাদেরকে আমি ছোট করতেছি না। মাদ্রাসায় খেদমত করার সুযোগ হয়েছে, প্রায় 2 বছর খেদমত করছি। কিন্তু খেদমত করার সময় আমার কাছে যেটা মনে হয়েছে, তার হাদিয়া যেটা ধরা হয় ওইটা মানে একটা নামকে ওয়াস্তে ধরা হয়। আপনি খোঁজ নিলে দেখবেন যে প্রতিটি মাদ্রাসায় প্রত্যেকটা শিক্ষকের 2-4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর এরকম বেতন হাদিয়া যেটা ওটা কি থাকে, বাকি থাকে। আমরা যারা নতুন তরুণ আলেম, আমরা যারা পড়ালেখা সম্পন্ন করে খেদমতে ঢুকি, আমাদের এগুলো আসলে আমাদের পক্ষে এইভাবে বাকি রেখে বেতন দীর্ঘ মাসকে মাস বাকি রেখে সেটা আমাদের পক্ষে আসলে সম্ভব হয় না থাকার, যার জন্য আপনি প্রবাসটাকে প্রবাসকে বেছে নিয়েছি। হযরত, আমরা যদি এই বিষয়টা একটু আপনার থেকে জানতে চাই যে আপনি যখন প্রবাসে আসলেন, মানে আপনার প্রথম দিনের অভিজ্ঞতাটা যদি আমরা একটু সংক্ষেপে যদি জানতে চাই। এটা প্রত্যেকটা প্রবাসীরই একটা স্মৃতি। অবশ্যই প্রথম দিন যে প্রবাসে আসার এটা একটা আলাদা স্মৃতি হয়ে থাকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, সেটা হলো এটার প্রতি আমার প্রবাসে আসার প্রতি যেই একদিক দিয়ে খুবই আশা নিয়ে আসতেছি, আবার আরেক দিক দিয়ে সব দিনই খেদমত মাদ্রাসা মসজিদ সবগুলোকে রেখে আসতেছি আর কি। তো সেই জায়গা থেকে আমার ভিতরে অন্যরকম একটা কাজ করছে আর কি। প্রবাসের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে আপনি আমাদেরকে সংক্ষেপে কি বলবেন? প্রবাসের প্রথম দিনের অভিজ্ঞতা আসলে এটা তো খুবই স্মরণীয় একটা দিন হয় আর কি সবার ক্ষেত্রে যারা প্রবাসে আসে। তো আসার পরে যে বিষয়টা হলো আর কি, আমি ভাইয়ের নাম্বারটা, আমার ভাইয়া তো আপনি জানেন, বড় ভাই, আপনার বড় ভাই মাওলানা নুরুল্লাহ মিয়াজি, ওনার নাম্বারটা কিন্তু আমি ওই সময় কিন্তু আমার মোবাইল ছিল, একদম ছোট একটা মোবাইল ছিল আর কি। তো মোবাইলটা আস্তে আস্তে ওই চার্জ চলে গেছে। ভাইয়া এর আগে বলছে যে যেন আমি আসার আগে যে কোনোভাবে মানে ইমিগ্রেশন শেষ হওয়ার আগে যেন ওনাকে কল দিয়ে রাখি আর কি। তো সেক্ষেত্রে একজন সম্ভবত ট্যাক্সি ড্রাইভার হবে, তাকে বলছি, বলার পর সে দিয়ে নাই, মোবাইল কল করার জন্য দেয় নাই। পরে আরেকজনকে বলার পরে সে আগে আসছে, আমি তাকে বলে নাই, বলছে কি কোনো হেল্প করতে পারি কিনা। তো বলার পরে সে তার মোবাইল থেকে ভাইয়াকে কল দিছি, দেওয়ার পর ভাইয়া অল্প সময়ের মধ্যেই আমার কাছে আপনাকে রিসিভ করে নিয়ে গেছে। আপনি প্রবাসে চলে আসছেন, আপনাকে এখন প্রবাস নিয়ে চিন্তা করতে হবে। অবশ্যই আপনার লক্ষ্যটা যদি আমরা একটু জানতে চাই। যেহেতু আমরা প্রবাসে আসছি টাকা ইনকামের জন্য, আরেকটা কথা আমি বলে রাখি, আমি কিন্তু আসার আগেই, যখন আসার চিন্তা ভাবনা আমার মাথায় আসছে, তখন থেকে আমি ওই কাতারের রিয়ালে বাংলাদেশি টাকা কত হয় 1 রিয়ালে হিসাব করতাম, ওটা আমি কিন্তু প্রায় সময় কনভার্ট করতাম। কনভার্ট করে আমি হিসাব করতাম আমার বেতন কত হবে, আমার কত টাকা আমি পাবো, কত টাকা আমি জমাবো, কত টাকা আমি ফ্যামিলি খরচের জন্য দিব, সবকিছু আমি আগে করে রাখতাম কিন্তু। তো সেক্ষেত্রে আসার পরে যেটা ফেস করলাম আর কি, আমাকে সফল হতে হবে। ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাইকে রেখে এখানে আসছি, অবশ্যই আমাকে সফল হতে হবে। আমরা আপনার চ্যালেঞ্জের যে বিষয়টা আপনি
কি কি চ্যালেঞ্জ গ্রহণ করছেন বা আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি চ্যালেঞ্জের ক্ষেত্রে যে বিষয়টা আর কি, একজন সফল ব্যক্তি হওয়া, সফল ব্যক্তি সফলতার মাপকাঠি সেটা ভিন্ন হতে পারে, সেটা হয়তো এক একটা সময় এক একটা আসতে পারে। রাইট। তবে বর্তমান যেটা আমার কাছে মনে হয় যে কিছু মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারা, এটা হচ্ছে আমার সফলতা। সে জায়গা থেকে আমি চেষ্টা করতেছি। সে জায়গা থেকে আপনারা জানেন যে আমার কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এগুলোকে আর একটু বাড়ানোর চেষ্টা করতেছি, একটু ডেভেলপ হয় সেই চিন্তা করতেছেন। হ্যাঁ, কিছু মানুষের জন্য কর্মসংস্থানটা আমি করতে পারি, আমার দ্বারা যেন কয়েকজন মানুষ তার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, সেটাই চেষ্টা করতেছি। অনেক ধন্যবাদ আপনার এই উদ্যোগ এবং আগ্রহের জন্য। আমরা জানি যে প্রবাসে আসার পরে দেশের যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের যে সোসাইটি আছে, ওই সোসাইটির সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় আমাদের সম্পর্কের, বা আপনার সোসাইটির সাথে আপনার যোগাযোগ মেনটেন হচ্ছে কিনা ঠিকভাবে না, কিছু গ্যাপ ওখানে থেকে যাচ্ছে। কি মনে হয় আপনার? প্রথমত যে বিষয়টা, এটা কিন্তু আমার ব্যাপারে এটা সবার কথা যে আমি কারোর সাথে যোগাযোগ তেমন একটা রক্ষা করে চলতে পারি না আর কি। তো আমিও প্রবাসে আসার আগে আমার কাছে বিষয়টা এমন মনে হয়েছে যে মানুষ বলে না যে বিমান উঠলেই বেইমান হয়ে যায়, যে কথাটা বলে আর কি, বন্ধু বান্ধবের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন হয়ে যায়, যোগাযোগ রক্ষা হয় না। আসার আগে আমি ওটা ফিল করছি, কিন্তু আসার পরে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথমত হচ্ছে প্রবাসে আসার পরে একজন মানুষ যেভাবে ব্যস্ত হয়ে যায়, তার কর্মব্যস্ততা, তার সবকিছু সিরিয়াল অনুযায়ী করতে হয়, সবকিছু টাইমিং টু টাইম। বলা যায় যে একজন প্রবাসীর সবকিছু হচ্ছে ঘড়ির উপর, অ্যালার্মের উপর। আপনি দেখেন একজন মানুষ ঘুমাইতে গেলেও কিন্তু অ্যালার্ম দিয়ে ঘুমাইতে হয়, টাইম টু টাইম। সবকিছু সিরিয়াল। সবার সাথে যোগাযোগ রাখাটা তেমন একটা সুযোগ হয় না, মানে সুযোগ হওয়ার কথা না। মোটামুটি দেশে থাকাকালীন সময়ে যেভাবে মানে যোগাযোগের যে একটা সেতু বন্ধন থাকে, প্রবাসে আসার পরে সেটার বিঘ্নতা ঘটে। অবশ্যই করে সেটা এক হচ্ছে বাংলাদেশের টাইমিং আর প্রবাসের টাইমিং, বিশেষ করে কাতারের টাইমিং আপনি দেখেন 3 ঘন্টা পার্থক্য। এক্স্যাক্টলি, সময়ের মিল না থাকার কারণে আমাদের বিঘ্নতা সৃষ্টি হয়। আপনি তো কাতারে আছেন, তো আমরা যদি আপনার কাছ থেকে আজকে এত বছরের অভিজ্ঞতা মিলিয়ে কাতার সম্পর্কে যদি একটু জানতে চাই, যে কাতার আপনি দিনগুলো কেমন কাটাচ্ছেন বা কাতারকে আপনি কিভাবে দেখছেন? পুরো ওয়ার্ল্ডের মধ্যে কাতার খুবই গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি, খুব সুন্দর একটা কান্ট্রি আর কি, যেটা পুরো ওয়ার্ল্ডে এখন একটা ফেমাস বলা যায়। বিগত 5-7 বছর আগে, 10 বছর আগে এরকম ওয়ার্ল্ড কাপের পরে, ওয়ার্ল্ড কাপের পর থেকে আর কি কাতার পুরো ওয়ার্ল্ডে কিন্তু এখন দেখেন আপনি একটা জায়গা করে নিয়েছে, জায়গায় স্থান করে নিয়েছে, সেটা স্থান করে নিয়েছে। রাইট। তো সেক্ষেত্রে কাতার এটা খুবই গুড একটা কান্ট্রি। মানে প্রবাস বলতে আমরা যে বিষয়টা বুঝি, কষ্টের যে বিষয়টা বুঝি, ওটা মনে হয় আপনি ওই জায়গা থেকে অনেক একটু দূরে আছেন, একটু ভালো জায়গায় আছেন সম্ভবত। প্রবাস মানেই কষ্ট, সোজা কথা। তবে সবার ক্ষেত্রে যেটা হয় যে মানে অনেকে আমার বিভিন্ন জায়গায় কাজ করে টাকা 12-14 ঘন্টা ডিউটি করে টাকা পায় না, ওই কষ্টটা, সেটা আমার আলহামদুলিল্লাহ আপনাকে করতে হয় না এই পর্যন্ত, যেহেতু আপনার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে। এটা যেহেতু প্রবাস, এটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী নয়, কোনো একদিন আমাদেরকে দেশে ফিরে যেতে হবে, আমরা জানি। যখনই হোক, দেশে যাওয়ার পরে আপনার পরিকল্পনা কি? আপনি কি করতে চান দেশে যাওয়ার পরে, যদি আমাদেরকে একটু বলতেন। দেশে যাওয়ার সেরকম স্থায়ীভাবে কিছু উদ্দেশ্যে করব, রোডম্যাপ যেটাকে বলা হয় আর কি, সেরকম কোনো প্ল্যান এখন পর্যন্ত নাই। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রিজিক রাখে ততদিন পর্যন্ত। তবে এখানকে মানে প্রবাস বলতে এই কাতার, যেহেতু প্রবাস অন্যান্য কান্ট্রি সম্পর্কে আমার ধারণা নেই, যাওয়া হয়নি কাতারে, যেটা আজকে 6 বছর। তো এই ক্ষেত্রে আমি যেটা ফিল করি আর কি, এখানে যে আপনার যান মালের নিরাপত্তা যেটা আছে, আপনি চাইলে রাত 2টা-3টা আপনি নির্বিঘ্নে আপনি ঘুরতে পারতেছেন, গাড়ি কোনো যানজট ছাড়া, মানে রিল্যাক্সে সবকিছু করা যায়, হাতের নাগালে, খুবই সহজ। হ্যাঁ, হাতের নাগালে সবকিছু পাওয়া যাচ্ছে, কিংবা সব মিলে যা হয় আর কি, তো সেটা কিন্তু দেশে পাওয়া কঠিন। সেক্ষেত্রে মানে যাদের জন্য আপনি মানে সহসাই দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি না আর কি। প্রবাসে ঈদের দিনগুলো আপনি কিভাবে কাটান, বা আপনি সবচেয়ে বেশি মানে কি মিস করেন, বা কাকে মিস করেন সবচেয়ে বেশি ঈদের দিনগুলোতে? আসলে প্রবাস পুরা বছর যেভাবে যায়, সেটা খুব সুন্দরভাবে যায়, কিন্তু ঈদ আসলে বিষয়টা মানে খুবই খারাপ লাগে। প্রবাসের কষ্টটা তখনই বুঝে আসে, ঈদ যখন আসবে, ঈদের ছুটিগুলা, তখনই প্রবাসের কষ্টটা বুঝে আসবে। ওই দিনগুলো খুবই কষ্ট যায় আর কি, মনে হয়। প্রবাসে থাকাকালীন সময় আপনার কাছে মানে সবচাইতে মানে কোন জিনিসটার অভাব ফিল করেন আপনি সবচাইতে বেশি? সেরকম অভাব বলতে ফুল ফ্যামিলি নিয়ে যদি থাকতে পারতাম, মা বাবাকে নিয়ে,
নিজের মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েকে নিয়ে যদি ফুল ফ্যামিলি যেটাকে বলা হয় আর কি, পুরো পরিবারকে নিয়ে পুরো যেতে পরিবার হবে। আর কি, যদি নিয়ে একসাথে থাকতে পারতাম তাহলে আমার মনে হয় প্রবাসটা খুব সুন্দর হতো আমার জন্য। সেটাও চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা যদি কবুল করে আর কি। আমরা সবাই দোয়া করি আপনার জন্য, আমাদের অনুষ্ঠান থেকে আপনার জন্য দোয়া থাকলো। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মাওলানা মুফতি আতাউল্লাহ মিয়াজি, আপনাকে আজকে আমাদের সাথে আপনার ব্যস্ত সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে প্রবাসী দৃষ্টিকোণের বিশেষ আয়োজন, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের অনুষ্ঠান। ইনশাল্লাহ আমরা আবারও ফিরবো আপনাদের সাথে নতুন কোনো প্রবাসীকে নিয়ে, নতুন কোনো প্রবাসের গল্প নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।